আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, যে যেখান থেকে দেখছেন আমাদের এসবি চ্যানেল, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গত পর্বে আমরা স্বাধীনতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করেছি এবং দোয়া করেছি আমাদের দেশের জন্য, জনগণের জন্য। আল্লাহ যাতে আমাদের দেশকে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করে দেয়। আজকেও আমরা ঠিক স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করব। যেহেতু এই মাস স্বাধীনতার মাস, সুতরাং আমরা স্বাধীনতা নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা স্বাধীনতার সুখ কবিতাটি, যেটি রজনীকান্ত সেন লিখেছেন, সেটি নিয়ে আলোচনা করব এবং তার ভাব অর্থ আমাদের দেশের সাথে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে সামঞ্জস্য কিরকম, কতটুকু সঙ্গতিপূর্ণ, সেটাই আমরা আলোচনা করব। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আপনারা প্রত্যেকেই, অনেকেই এবং এখনও আছে ছোটদের কবিতায় স্বাধীনতার সুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। অনেক অনেক লেখক, অনেক কবি, অনেক দার্শনিক, অনেক পণ্ডিত, অনেক বিজ্ঞজন এই স্বাধীনতার সুখ কবিতাটিকে অত্যন্ত অত্যন্ত মনোমুগ্ধর আলোচনা করেছেন। আজকে আমরাও আলোচনা করি। প্রথমে আমরা দেখা যাক, একটু আবৃত্তি করে শোনাই আপনাদেরকে। স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়েঘরে থেকে করো শিল্পের বড়াই, কুড়েঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও ভাষায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই তোমার পরের বাসা, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কবি দ্বিজেন্দ্রনাথ সেন, কবি রজনীকান্ত সেন যে কবিতাটি লিখেছেন, এটার ভাব অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীনতার সাথে, মহান স্বাধীনতার সাথে এটি সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমরা কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার সুখ। আমরা তো বড় ছিলাম, আমরা প্রথমে ভারতবর্ষে ছিলাম, তারপরে পাকিস্তান হলাম, এখন আমরা ছোট্ট একটি ভূখণ্ডের মধ্যে বাস করছি। অনেক কষ্টের মধ্যে আছি, তবু সুখের মধ্যে আছি কিনা সেটাই আমরা দেখব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে আমরা ভারতবর্ষে ছিলাম, আমরা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিলাম, আমরা সম্রাট আওরঙ্গজেবের অধীনে ছিলাম। ভারতবর্ষের মহান ভারতবর্ষের আমরা অংশ ছিলাম। তারপরে 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা পাকিস্তানের অংশ হয়ে গেলাম। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল। ভারতবর্ষ স্বাধীনতা যুদ্ধের জন্য যখন আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছিল মোহাম্মদ আলী জিন্না, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তারপর মহাত্মা গান্ধী, মুসলিম লীগ, কংগ্রেস, এরা আন্দোলন করে সে ব্রিটিশদেরকে দৌড়িয়ে তারপর আমরা স্বাধীনতা নিলাম। এর আগেও 1757 সালে পলাশীর যুদ্ধে আমরা আমরা ইংরেজরা আমাদেরকে পরাধীন করে দিলেন। আমরা ছিলাম আওরঙ্গজেবের বা মুঘল সাম্রাজ্যের অধীনে। ভারতবর্ষে মুঘলদের অধীনে ছিলাম আমরা। সেখান থেকে ইংরেজরা এসে 200 বছর আমাদেরকে শাসন করে গিয়েছেন। আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর থেকে। এরপরে ইংরেজদেরকে দৌড়ানোর জন্য আমরা আবার স্বাধীনতা যুদ্ধ শুরু করেছি। সেই স্বাধীনতা মুসলিম লীগ এবং কংগ্রেসের মাধ্যমে হয়েছিল। মুসলিম লীগ মুসলমানদেরকে নিয়ে, কংগ্রেস অখণ্ড ভারতবর্ষের হিন্দু মুসলিমদেরকে নিয়ে করেছিলেন। মূলত হিন্দুদেরই একটি সংগঠন রূপে দাঁড়িয়েছিল কংগ্রেস, যদিও
কংগ্রেস শুধু হিন্দুদের দল না, ধর্মভিত্তিক রাজনীতিতে চলে গেছে। মুসলিম লীগ একদিকে, একদিকে কংগ্রেস। একটা পর্যায়ে 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ থেকে চলে গেল, যাওয়ার সময় এই আমাদেরকে পাকিস্তান বানিয়ে চলে গেল। আমরা পাকিস্তানের অধিভুক্ত হলাম 1947 সালে। 1947 সাল থেকে আমরা পাকিস্তানের অধীনে আবার চলে গেলাম। পাকিস্তানিরা আমাদেরকে শাসন শোষণ করা শুরু করেছিল, আমাদেরকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করেছিল। স্বাধীনতার প্রকৃত সুখ আমরা পাইনি। তারা আমাদেরকে উর্দুই হবে অখণ্ড পাকিস্তানের একমাত্র ভাষা বলে আমাদেরকে বাংলা ভাষা ঠিকমতো শিখতে দেয়নি। আমাদের রাষ্ট্রীয় ভাষা, আমাদের সরকারি ভাষা সব কিছুই উর্দু ছিল। উর্দু আর উর্দু। আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না ঠিকমতো, লিখতে পারতাম না ঠিকমতো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাংলা, ইংরেজি পাশাপাশি উর্দু শিখতে হতো আমাদেরকে। ইংরেজির চাইতেও আমাদেরকে উর্দুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর আমাদের দেশের অবস্থা তো আরও খারাপ ছিল। কর্মজীবীরা সরকারি চাকরি পেতেন না। বেশিরভাগ লোক ছিলেন পাকিস্তানি লোক। পাকিস্তানিরা এই দেশের সরকারি যত প্ল্যাটফর্ম আছে, যতগুলো মন্ত্রণালয় আছে, যতগুলো অধিদপ্তর আছে, জেলা প্রশাসক থেকে শুরু করে, তারপরে ভূমি অফিস থেকে শুরু করে সর্ব জায়গাতে পাকিস্তানিদের জয় জয়কার ছিল। বাঙালিদেরকে বড় পোস্টে দেওয়া হতো না, তাদেরকে কিছু মুষ্টিমেয় কিছু ছোট ছোট পোস্টে রাখা হতো, ইল্লা মাশা আল্লাহ 2-4 জন ব্যতীত। এই যে শোষণ, আমাদের দেশের সম্পদ দিয়ে তারা তাদের দেশকে তারা পুনর্গঠিত করত। এই শোষণ, এই শাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে বাঙালি আবার গর্জে উঠল, বারবার গর্জে উঠল। প্রথমে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে গর্জে উঠল। তারপর ভাষা আন্দোলনের পরে 1966 6 দফা আন্দোলনে আবার গর্জে উঠল। এরপর 1970 সালের নির্বাচনে বাঙালি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো শেখ মুজিবুর রহমানের সাথে, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। বাংলাদেশের আপামর জনতা ওনাকে নির্বাচিত করলেন, কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে সেই ক্ষমতা হস্তান্তর করতে, আমাদের স্বাধীনতার সুখ অর্জন করতে তারা আমাদেরকে দেয়নি। তারা হিংসায় পরশ্রীকাতর হয়ে, তারা হিংসান্বিত হয়ে নিজেদের কাছেই কুক্ষিগত রাখার জন্য চেষ্টা করলো। সেই পরাধীনতার জিঞ্জির শৃঙ্খল দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আবার ছিনিয়ে নিলাম 1971 সালে। 25শে মার্চ কালো রাতে ভয়ানকভাবে তারা আমাদের শহীদদেরকে, আমাদের মুক্তিযুদ্ধের বীরদেরকে শহীদ করলেন। তারপরে পরাধীনতার জিঞ্জির থেকে আবদ্ধতা দূর করার জন্য 9 মাস আমরা রক্তক্ষয়ী যুদ্ধ করেছি। ভয়ালো কালো রাত 25 মার্চের কথা ইতিহাসের পাতায় পাতায় সন্নিবেশিত আছে, শিহরে ওঠে। এই যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, বাংলাদেশের পথে প্রান্তে, আনাচে কানাচে, দেশ লোকালয়ে, রিমোট এরিয়া পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। একটা পর্যায়ে তারা 1971 সালের 16ই ডিসেম্বর তারা পরাজিত হয়ে আমাদের কাছে সারেন্ডার করে চলে গেলেন। আমরা স্বাধীন নতুন একটি দেশ পেলাম। বাংলাদেশের অভ্যুদয় ঘটল পৃথিবীর মানচিত্রে। বাংলাদেশ নামে একটি নতুন মানচিত্র আমরা পেলাম। আমরা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছিলাম, সেই স্বাধীনতার সুখের জন্য আবার আন্দোলন শুরু হলো, দুর্বার আন্দোলন শুরু হলো। 1971 থেকে 74 পর্যন্ত আমাদের দেশ একটা পর্যায়ে ছিল। 74-এ আবার ক্ষমতার দুর্ভিক্ষ হলো, শাসন শোষণ শুরু হলো, নির্যাতন শুরু হলো, বাকশাল কায়েম হলো। একটা পর্যায়ে বাকশাল চলে গেল, সরকার পতন হলো, সরকার আসলো, ক্ষমতার বারবার ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। আমরা চেষ্টা করে যাচ্ছি সুখের জন্য,
সংগ্রাম করছি। 1979 সালে 1979 সালে, 1977 সালে, 1974-75 সালে আবার সরকার গঠন হলো। আবার সরকার আসলো। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি আসলেন। উনি আসার পর দেশের অবস্থা উন্নতির দিকে শুরু হলো। গণতন্ত্রের সুবাস আমরা পাইতে শুরু করেছি। স্বাধীনতার সুখ আমরা কিছু পাওয়া শুরু করেছি। কিন্তু আল্লাহ ওনাকে বেশি দিন রাখেন নাই। ভয়ঙ্কর অত্যাচারীদের, সর্বনাশা, হত্যাকারীদের, খুনিদের জাতাকলে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হন। উনি দুনিয়া থেকে চলে যান। আবার হলো শৃঙ্খলা, আবার আমরা আন্দোলন শুরু করলাম, সংগ্রাম শুরু করলাম। 90-এ আবার শুরু হলো আন্দোলন। 90 আন্দোলনে আবার স্বৈরাচারকে আমরা পতন করলাম। এরপর আবার গণতন্ত্রের আবার জয় জয়কার। 1991 সালে বিএনপি সরকার আবার সরকার গঠন করে। 1996-তে আবার সরকার চেঞ্জ হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসে। 2007 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার আসে। 6 সালে তত্ত্বাবধায়ক সরকার আসে। আবার এইভাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রাখলেন 17-18 বছর। কিন্তু স্বাধীনতার সুখ আমরা পাইনি। স্বাধীনতার সুখ যদিও আমরা না পাই, তবু আমরা পেয়েছি। হয়তো আমরা সেইভাবে আমরা আমেরিকার মতো শক্তিশালী না, আমরা জাপানের মতো বিত্তশালী না, আমরা চাইনিজদের মতো বিত্তশালী না। কিন্তু আমরা নিজেদের ছোট্ট একটি ঘরের মধ্যে আছি, ছোট্ট একটি প্লেসের মধ্যে আছি। এখানে আমরা কথা বলতে পারি, এখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, চলতে পারি। ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলতে পারি। হয়তো আমরা স্বাধীনতার সুখ ভালো করে অর্জন করতে পারিনি, কিন্তু তবুও আমরা নিজ হাতে গড়া এই দেশের উপরে আমরা আসলেই সুন্দরভাবে জীবনযাপন করছি। কষ্ট পাচ্ছি, তবুও আমরা নিজের বাসায় আছি, নিজের ঘরে আছি। স্বাধীনতার সুখ কবিতার আসল কথাই এটাই যে তুমি অট্টালিকার মধ্যে থাকো, কিন্তু সেটা নিজের বাসা না। আমাদের অনেকেই আছে এরকম, নিজের বাসা না, ভাড়া বাসা বা অন্যের বাসা। কিন্তু স্বাধীনতার সুখ যদি প্রকৃত হয়, ছোট্ট ঘর হলেও, নিজের হাতে বানানো ঘর হলেও, সেখানে ডাল ভাত খেলেও আমরা শান্তিতে থাকি। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতার সুখ। আল্লাহ আমাদেরকে স্বাধীনভাবে এই স্বাধীন বাংলাদেশকে, এই স্বাধিকার আন্দোলনের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে আল্লাহ দীর্ঘায়িত করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশের প্রতি রহমতের ছায়া দান করুক, এই আশা ব্যক্ত করে এখনকার মতো আজকের এই অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।